এবং লাঠি না লাঠিও মারতে থাকে। দেখুন, আমি পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্টের রায় যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, সরকার রয়েছে, এবং তাদের চাকরি সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা করার আইনি সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে, এবং সেটা মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সবেমাত্র সকলের সামনে পরিষ্কারভাবে বলেছে। তারপরে কারা কোন উদ্দেশ্যে অর্গানাইজড ভাবে পরিকল্পনা নিয়ে ডিআই অফিসগুলো বা এই শিক্ষা দপ্তরের এই অফিসগুলোতে ঝামেলা করতে গেলেন, কেন সেখানে গিয়ে ভাঙচুরের চেষ্টা হলো, কেন সেখানে গিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা হলো, ওটাই কি সুপ্রিম কোর্টের আইনি জট খুলবে? সুপ্রিম কোর্টের আইনি জটটা খোলার জন্য তো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, যা যা বলার বলছেন, একটু সময় তো দেবেন। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে যেখানে সরকার মুখ্যমন্ত্রী বলেছেন চেষ্টা হচ্ছে, একটু দেখুন তাতে কি হয়। তার বদলে এইভাবে অর্গানাইজড ভাবে পাঠিয়ে দেওয়া হলো, ভাঙচুরের চেষ্টা হলো, গেট ভেঙে ঢোকে। আচ্ছা, ওখানে কাগজপত্র যদি ৯-৬ হতো তাহলে কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর জীবনে তাদের জরুরি নথিপত্র এদিক ওদিক হয়ে যেতে পারতো বলুন তো। এবার সেখানে গেছেন, হিংসাত্মক আচরণ করেছেন, পুলিশকে আক্রমণ করেছে, পুলিশকে পিটিয়েছে, অনেকক্ষণ ধরে পুলিশ সহ্য করেছে, এরপর পুলিশ কিছুটা তারপরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে, এবং ওই তর্কাতর্কিতে যে পুলিশ কর্মী মার খেয়েছেন তিনি হয়তো একটু বাড়তি তার সক্রিয়তা দেখা গেছে। যে দৃশ্যটা বারবার দেখানো হচ্ছে, পা চালানো পা চালানো পা চালানো, সেটা নিশ্চয়ই দেখতে ভালো নয়, কিন্তু কেন সেটা হলো, সেই পুলিশটিকে কিভাবে মারা হয়েছিল সেটাও তো দেখতে হবে। যেই যারা বলছেন শিক্ষকদের চাকরি চাইতে গিয়ে লাঠিচার্জ, আরে চাকরি চাওয়ার লড়াইটা কোর্টে হচ্ছে, ডিওআই অফিস ভাঙচুর করে হচ্ছে না। যারা বলছেন চাকরি হারাদের ওপর লাঠিচার্জ, মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন, ভুল ন্যারেটিভ তৈরি করছেন। চাকরির লড়াইটা কোর্টে হচ্ছে, কোর্টের রায় যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে আইনি প্রস্তুতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে। তো তাহলে দয়া করে সেই জায়গাটা একটু সময় দেবেন তো মুখ্যমন্ত্রীকে। কি এমন ঘটলো যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে 2-4 দিন ওয়েট করুন, 7 দিন সময় দিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন, তার পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর আগ্রাসী। এ তো একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে। তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে। গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? কেউ বিশ্বাস করবে এটা? আমরা চাকরি চাইতে গেছিলাম, আমাদেরকে মারা হয়েছে, ডিআই অফিস চাকরি দেবে? যে অফিসটার সঙ্গে চাকরির সম্পর্ক নেই সেইগুলোকে ভাঙতে চলে গেল। কারা গেছে? রাজনৈতিক দলের ক্যাডাররা গেছে, আর তাদের কথায় প্ররোচিত হয়েছেন যাদের মধ্যে যন্ত্রণা আছে। এটা তো ঘটনা, ছেলে মেয়েদের মধ্যে তো যন্ত্রণা আছে, হতাশা আছে, আবেগ আছে। সেই আবেগকে পরিচালিত করে, বিভ্রান্ত করে রাজনৈতিক উদ্দেশ্য সাধন হচ্ছে। ওখানে গিয়ে হাঙ্গামা করলে পুলিশকে রিয়াক্ট করতে হবে, সবাই জানেন। পুলিশ রিয়াক্ট করলে সেই ছবিগুলো দেখিয়ে 4টে বিবৃতি দেওয়া যাবে, 4টে ফেসবুক পোস্ট করা যাবে। কোথায় ছিল সিপিএম যখন ত্রিপুরায় সিপিএম সরকারের হাতে 10,323 জনের গোটা প্যানেল বাতিল হয়ে গেছিল? কোথায় ছিল সিপিএম? কোথায় ছিল বিজেপি যখন মধ্যপ্রদেশে ব্যাপমে একের পর এক কেলেঙ্কারি এবং মৃত্যুর মিছিল চলছিল? একেবারে নির্দিষ্টভাবে আজ তারা হাঙ্গামা করার জন্য গেছিল। দয়া করে আপনাদের অনুরোধ করছি, আমাদের এই বক্তব্যটা অন্তত দেখাবেন যে চাকরি চাইতে গেছি, মারা হয়েছে,
এই যে একটা আবেগঘন বিষয় তোলা হচ্ছে, ডিআই অফিসে চাকরি চাইতে গেছেন, কেউ বিশ্বাস করবেন? চাকরির লড়াইটা এখন সুপ্রিম কোর্টের লড়াই। সেই লড়াইটার যাবতীয় জমি তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের চাকরি সুরক্ষিত রাখার জন্য। আর তাকে সময় না দিয়ে এই হাঙ্গামাগুলো করে, সিন ক্রিয়েট করে, পলিটিক্যাল রাজনীতি করার যে উপাদান তৈরি করছেন এরা, পলিটিক্যালি মোটিভেটেড উপায়ে তারা এইসব যাচ্ছেন উদ্দেশ্যে। তো সেই কারণেই এই অনুব্যত্রিত দৃশ্যাবলীর অবতরণ হয়েছে। ফলে এই কথাগুলো ঠিক নয়। চাকরি চাইতে গেলাম মারলো, আজব কথা। অতীতে বামফ্রন্ট সরকারের পুলিশ সিপিএমের উপর, সিপিএমের পুলিশ শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি চালায়নি? বাম জমানায় প্যানেলে গন্ডগোল হয়ে আটকে থাকেনি? জ্যোতিবাবুকে দাঁড়িয়ে বলতে হয়নি যে 8 বছর ধরে নিয়োগ করতে পারছি না? 2009-এর প্যানেল আমরা এখনো, এই জমানা তো পুরো সলিউশন করা যাচ্ছে না, এমন ঘেটে রেখে গেছে সিপিএম। চিরকুট দিয়ে দিয়ে চাকরি করেছে। জলপাইগুড়ি জেলায় কত বড় কেলেঙ্কারি করেছে, পার্টির নেতারা সেখানে সরাসরি জড়িত ছিলেন। এখন কম্পিউটারে সব রয়েছে, সামান্য অনিয়ম হলেও, কিছু অনিয়ম হলেও সেটা ধরা পড়ে যায়। আর আগে ছিল ওই হাতে লেখা ফাইল, যেগুলো বদলে দেওয়া যেত, সেগুলো আরো বড় কেলেঙ্কারি হলেও সেগুলো সব বদলে দেওয়া যায়। এই হচ্ছে তফাৎ। বিজেপি বিধায়কদের এরপরই দেখা গেল ঘটনার পর লালবাজারের সামনে কার্যত গেরিলা কায়দাতে তারা গেলেন। তারপর পুলিশের সাথে বিক্ষোভ, অভিযোগ যে তাদেরকে টেনে হিজড়ে প্রিজনভ্যানে তোলা হয়েছে। তো সে ওখানে গিয়ে যদি কেউ অ্যারেস্ট হতে যায়, তো তো তাকে তো ওখানে নিয়েই যাবে, তো স্বাভাবিক ব্যাপার। ওখানে তো ওটা তো হতেই ওনারা গেছেন। এটা তো এই গন্ডগোলটা যেখানে, এটা একটা স্পর্শকাতর বিষয়। ন্যায় বিচার দেয়নি সুপ্রিম কোর্ট। আমরা কোর্টের উপর পূর্ণ সম্মান আস্থা রেখেও বলছি এই রায়তে ন্যায় বিচার হয়নি। তার জন্য আবার আইনি পথেই বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে, কঠিন কাজ। শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষিত রাখা, সেটা মুখ্যমন্ত্রী করছেন, কিভাবে করছেন সব বলেছেন। তারপরেই একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি, যে এই জায়গায় যাও যাও, গন্ডগোল করো, ভাঙো, ঢোকো, তালা ভাঙো, তছনছ করো, পুলিশকে মারো, আর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন আমরা নাটক করতে নামবো। এই যে চাকরিরা শিক্ষকদের অভিযোগ, লালবাজারের নির্দেশেই লাঠি চালানো হয়েছে, কোনো উচ্চপদস্থ কর্তার নির্দেশ ছাড়া, কোনো মানে অপেক্ষাকৃত কম অফিসার, কম দামি অফিসার, তারা এই সিদ্ধান্ত নিতে পারে না। লাঠিটা উচ্চমহলের নির্দেশ। দেখুন, শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি, এটা মুখ্যমন্ত্রীও চান না, আমরা কেউ চাই না, সুস্থ সমাজ চায় না। কিন্তু শিক্ষক শিক্ষিকারা কেন এই অফিসগুলোতে দলবদ্ধভাবে গিয়ে হাঙ্গামা করলেন, তালা ভেঙে ঢোকার চেষ্টা করলেন, পুলিশকে মারলেন, এই প্রশ্নের উত্তরটাও তো দিতে হবে। তারপর তো পুলিশের মারটা প্রথমে আসছে কেন, লাঠিচার্জ কথাটা আসছে কেন, তার আগে যখন পুলিশকে মারা হয়েছে সেই কথাটাও তো আসবে। যারা চাকরির আন্দোলন করছেন, ডিআই অফিসটার সঙ্গে তো চাকরিটার কোনো সম্পর্ক নেই। যে অফিসগুলোয় বিক্ষোভ করে তালা ভাঙার চেষ্টা হচ্ছে, যেখানে গিয়ে পুলিশকে মারা হচ্ছে, তার সঙ্গে তো চাকরির লড়াইয়ের কোনো সম্পর্ক নেই। বরং ওইখানে যদি ভেতরে ঢুকে কোনো ভাঙচুর, অস্থিরতা হয়, যত ফাইল আর কাগজ এদিক ওদিক হবে, কতজন শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি এদিক ওদিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এটা পাগল নাকি? তাদেরকে পাঠানো হয়েছে ডিআই অফিসে ঢুকে গন্ডগোল করার জন্য, যার সঙ্গে আজকে দাঁড়িয়ে এই চাকরির আন্দোলনের কোনো সম্পর্ক নেই। গেছেন কেন? আগে প্রথমটাই আসুন, তারপরের প্রশ্নের আপনারা, তারপরের দাবি তো তারপর করবেন। গেছেন কেন ওখানে? ডিআই অফিসগুলোয় গন্ডগোল করতে গেছেন কেন? পুলিশকে মেরেছেন কেন? বলছি বিরোধীদের বক্তব্য যে দুর্বৃত্তদের কাছে পুলিশ হচ্ছে কাপুরুষ, আর নিরীহ নিরস্ত্র শিক্ষকদের সামনে বীর পুরুষ। জঙ্গিপুরের কথা বলছে, জঙ্গিপুরে যখন পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ কিছু অ্যাকশন করতে পারছে না, সেখানে দুর্বৃত্তদের সামনে এরা মানে অসহায়, কিন্তু নিরীহদের সামনে এরা একটা। এটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার উপর দাঁড়িয়ে যে জায়গাটা আরও আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান, গেট খুলে ঢুকতে চান, তালা ভাঙতে চায়, যেসব অভিযোগ আছে, তো সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে।
ফলে এগুলো একটার সঙ্গে আর একটা মিলিয়ে তো কোনো মানে পর্যবেক্ষণ হতে পারে না। অভিজিৎ গাঙ্গুলি আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, শিক্ষামন্ত্রী তার জন্য বসেও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গেলেন না এই কসবার ঘটনাটার প্রতিবাদে। এটা কোনো কাজের কথা নয়। কসবার ঘটনার মানেটা কি? এটা কসবার ঘটনার মানেটা কি? আমরা তো সবাই বলছি অনভিপ্রেত, মুখ্যমন্ত্রীও চান না, কিন্তু পাঠিয়েছিলেন কেন ডিওয়াই অফিসে গন্ডগোল করতে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো বিচারপতি ছিলেন, তো তিনি তো জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লড়াইটা সুপ্রিম কোর্টেই হবে, আইনি পথে হবে, এবং তার জন্য মুখ্যমন্ত্রী নিজেও সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তো সেখানে যে বা যারা পরিকল্পিতভাবে এখানে পাঠিয়ে দিল এই ছেলেমেয়েগুলিকে, এই শিক্ষক শিক্ষিকাদের এই জায়গাগুলোয় গিয়ে আপনারা অশান্তি করুন, ঢুকুন, ওটার সঙ্গে যে চাকরির আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটা তো অভিজিৎবাবু জানেন। তো তার সঙ্গে তার কাছে যদি কোনো সমাধান সূত্র থাকে সেটা ডাক্তারবাবুকে না বলার কি সম্পর্ক? কারণ প্রবলেমটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতির বেঞ্চে ছিলেন, সিংহাসনে ছিলেন, বিচারপতির চেয়ারে ছিলেন, তখন উনি রাজনৈতিক নেতার মতো আচরণ করেছেন এবং রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। আর যখন রাজনীতিতে এখন রয়েছেন তখন তিনি বিচারক সেজে এটা সম্ভব ওটা সম্ভব না এইগুলো বলতে চাইছেন। মানে যখন বিচারক ছিলেন তখন রাজনৈতিক নেতার বিবৃতি দিয়েছেন, আর যখন রাজনীতিতে এসে নেতা হয়েছেন তখন তিনি বিচারকের মতো বিবৃতি দিচ্ছেন। ওনার কাছে যদি ফর্মুলা থাকে তো তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন, গেলেন না কেন? তার সঙ্গে এই কোথায় কি একটা করে ইনসিডেন্ট, তার জন্য আমি মূল সমস্যাটার সমাধান আমি বৈঠকে গেলাম না, এটা তো কোনো কাজের কথা নয়। যারা বলছেন পুলিশকে কে নির্দেশ দিল তাদের এই উত্তরটাও দিতে হবে যে মুখ্যমন্ত্রী সমাধানের চেষ্টা করছেন বলার পরেও কে বা কারা এদের নির্দেশ দিয়ে ডিআই অফিসগুলোতে হাঙ্গামা করতে, দখল করতে, গন্ডগোল করতে, ভাঙচুর করতে পাঠালো। আজকে তিনি একেবারে দুদিনের সময় বেঁধে দিলেন এসএসসিকে তালিকা প্রকাশের জন্য। কে? অভিজিৎ তিনি গঙ্গোপাধ্যায় চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এসএসসি চেয়ারম্যান। আমি তো বললাম, আমি আবার বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন বিচারপতি ছিলেন ততদিন রাজনৈতিক নেতাদের মতো সংলাপ দিয়েছেন, এই করব, তুলে দেবো, এটা করা উচিত, আমি হলে এটা করতাম, ওটা পাঠিয়ে দেবো। আর যখন উনি নেতা এবার তখন উনি কোর্টের বিচারপতির যেভাবে এটা সম্ভব, এটা আইনে এটা টেকনিক্যালি করা সম্ভব, এই ফর্মুলা দিয়ে এটা আলাদা হতে পারে, এগুলো এখন বলছেন, এগুলো তখন বলেননি কেন? আপনি তো সিবিআই রায় দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট বলেছে না সিবিআই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এদের হ্যারাসমেন্টের জন্য অন্যতম দায়ী, উনি তো সিবিআই করেছেন, আর সুপ্রিম কোর্ট বলছেন না সিবিআই হয় না। এটা কে বলেছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন। আমি আবার বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে বসে রাজনৈতিক নেতার আচরণ করেছেন, আর আজকে রাজনীতিতে সংসদ হয়ে উনি বিচারপতির মতো কথা বলছেন। ওনার কাছে যদি ফর্মুলা থাকে তাহলে সেদিনকে সলভ করে দেননি কেন, যেদিন এই ইস্যুটা ওনার কাছে ছিল বিচারে? মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই দাবিতে বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভ। ব্যাপম কেলেঙ্কারিতে হয়েছে তো মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী পদত্যাগ বিজেপি চেয়েছিল তো, সেখানে তো শুধু কেলেঙ্কারি হয়নি, তদন্তের সময় রহস্য মৃত্যুর মিছিল হয়েছে। ত্রিপুরায় বাম জমানায় 10,323 জন, গোটা প্যানেল শিক্ষকদের বরবাদ, মুখ্যমন্ত্রী পদত্যাগ হয়েছিল তো। বিজেপি বলেছিল ক্ষমতায় এসে সবাইকে আমরা বিকল্প ব্যবস্থা করে দেবো, একজনকেও করেনি। মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না কেন? বাংলা ব্যতিক্রমী, সুপ্রিম কোর্টের রায় সংকট হয়েছে, সিবিআই তদন্ত করছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সংকট হয়েছে, মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন যাতে এই সংকট কাটিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তাদের এই চাকরির সুরক্ষাটার ব্যবস্থা করা যায়, সব দিক থেকে চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে এই জঙ্গিপুরের ঘটনা নিয়ে যে আমরা সরস্বতী পুজো থেকে রামনবমী প্রত্যেকটা মানুষের সমর্থনের চেহারাটা বিজেপির দিকে কতটা আছে আমরা দেখিয়ে দিয়েছি, এবার নবান্ন অভিযানে গিয়ে দেখিয়ে দেবো আমাদের ক্ষমতা। দেখুন না, এদের এই দেখানো অনেক হয়ে গেল, সাল তারিখ পাঁজি একের পর এক ক্যালেন্ডার, অমুক সাল অমুক তারিখ অমুক, এগুলো সব অসার বস্তু। এদের কাজ হচ্ছে বাংলার স্বার্থে নেই, বাংলার টাকা আদায় নেই, 100 দিনের কাজের টাকা এরা বন্ধ করিয়ে দেয় কেন্দ্রকে বলে, গরিবের আবাসের টাকা বন্ধ করে দেয়। ফলে এদের কাজ হচ্ছে বাংলায় কিভাবে
বাংলার মানুষের ক্ষতি করা যায়, গন্ডগোল করা যায়, এই জন্য এরা এই পলিটিক্সগুলো, অস্থিরতার পলিটিক্সটাই করে। মানুষ এদের সঙ্গে নেই, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। এরা ওই এক একটা মুখে কথা বলতে হয়, মুখে কথা বলেন, তারপর তার সঙ্গে বাস্তবের মাটিতে এর কোনো সম্পর্ক নেই। বিজেপি বাংলায় প্রত্যাখ্যাত দল। বলছি, শুভেন্দুবাবুর মুখে আজকে একটুখানি হিন্দু মুসলিম প্রশ্নে উনি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেন। আজকে উনি বললেন যে তিনি হিন্দু বা মুসলিমদের বিরুদ্ধে নন, তার নিশানা মূলত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। এই যে মুসলিমদের ব্যাপারে একটু সুর নরম না না, এটা তো বুঝতে পারছেন, ওনার দল থেকে সাপোর্ট করেননি। উনি প্রথমে এক কথা বলেছেন, ধর্মীয় ভেদাভেদের তীব্র মেরুকরণের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তারপর যখন ওনার দল থেকেও সাপোর্ট করেনি, সুস্থ সমাজ সাপোর্ট করেনি, তৃণমূল তো আপত্তি করেছে বটেই, তখন উনি এখন ব্যাকফুটে এসে একটা অন্য ব্যাখ্যা দিতে চাইছেন। এর কোনো কথা হলো না। ঠাকুরপুকুরে যে মত্ত অবস্থায় গাড়িতে যে একজনের মৃত্যু হয়েছে, তাদের পরিবার অভিযোগ করছে যে পুলিশ প্রথম থেকে তাদের সমঝোতা করে নিতে হবে। ঠাকুরপুকুরে যারা গাড়িতে ছিল, যে চালিয়েছে এবং যারা সেই সময় মদ্যপ অবস্থায় গাড়িতে ছিল, এদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত, এদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত। এবং টলিউডের সেই কজন কোথায় গেলেন যারা বিবেক সেজে রাস্তায় নাচা গানা করছিলেন, দুলে দুলে হেলে দুলে প্রতিবাদী সাজছিলেন, তারা কোথায়? আজকে টলিউডের লোকেরা মদ খেয়ে মাতাল গাড়িতে চালিয়ে, বেপরোয়া গাড়ি চালিয়ে এমন একটা অসহায় পরিবারের একমাত্র রোজগারে মানুষকে মেরে দিল। তারপর সব গাড়ি থেকে এক একজন নেমে পালিয়ে গেছে। এই পরিচালক, অভিনেত্রী প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। যারা দেখুন, দুর্ঘটনা এক জিনিস, আর একেবারে জেনে শুনে মাতাল হয়ে অনিয়ন্ত্রিতভাবে বেপরোয়া গাড়ি চালিয়ে লোক মারা, সেটা সম্পূর্ণ অন্য জিনিস। এটা তো খুনের মতো, একজন খুন করেছে আর কয়েকজন খুনের সে সঙ্গী ছিল। এদের প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত। আর যে কজন নাচতে নেমেছিলেন, প্রতিবাদের নামে নিজেদের প্রমোট করতে নেমেছিলেন, নিজেদের কার ছবি আসছে, কার নাটক আসছে, কার অমুক আসছে, আর্জি করে একটা মানুষের আবেগকে বিভ্রান্ত করে নিজেদের মার্কেটিং করতে নেমেছিলেন, সেগুলো সব গেল কোথায়? মোমবাতি নেই এখন? নাকি একটা গরিব লোক মারা গেছে বলে টলিউডের অধিকার আছে গরিবকে গাড়িতে পিছিয়ে দিয়ে যাওয়ার? সব কোথায়? হেলে দুলে সেজে গুজে মেকআপ করে নাচতে যাওয়া তারা। যে গতকাল জঙ্গিপুর এবং আজকে সুতিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাপক খণ্ডযুদ্ধ, পুলিশের গাড়ি জ্বালানো, মারধর, ভাঙচুর করা। আমরা বারবার শুধু বলছি যে ওয়াক অফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন যে কেন্দ্রের বিজেপি সরকার যেটা করতে চাইছে বাংলায় সেটা হবে না, কারুর সম্পত্তি নেওয়া হবে না। এই ওয়াক অফ, এই যা চেষ্টা, তার প্রতিবাদ নিশ্চিতভাবে দরকার। কিন্তু যারাই প্রতিবাদ করবেন তারা গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। কারণ এখানে যে সরকার রয়েছে তারা তো আদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে। ফলে এখানে এমন কোনো উগ্র আন্দোলন দয়া করে কেউ করবেন না যাতে এটা বিজেপি আবার রাজনৈতিক ইস্যু করার সুযোগ পায়। ফলে যারাই আন্দোলন করবেন তারা এটা জেনে করুন যে এ রাজ্যে কিন্তু বিজেপির সরকার নেই আর হবেও না। এ রাজ্যে বিজেপির বিরোধী সরকার, এ রাজ্যে সব ধর্মের মানুষের অধিকার রাখার সরকার। ফলে আন্দোলনের সময় এমন কোনো উগ্রতা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না যেটা দিয়ে নতুন করে বিজেপিরা আবার ধর্মীয় মেরুকরণ বা ভেদাভেদের ইঙ্গিতপূর্ণ প্রচার করতে পারে। এই যে ধর্মীয় মেরুকরণ, আমরা রামনবমী থেকে শুরু করে এই যে রায়ট হচ্ছে, বিজেপির কিছু নেতা এমনভাবে তারা কথা বলছেন, হেড স্পিচ দিচ্ছেন, তার ফলে কি এই জায়গাগুলো আরো বেশি করে? আমরা তো বারবার বলছি, আপনাকে যদি হঠাৎ কেউ বলে আমরা আইন করে দিয়েছি, কালকে আপনার সম্পত্তি নিয়ে নেবো, বা আপনাদের অমুক জায়গা থেকে উচ্ছেদ করে দেবো, বা আপনার অমুক নিয়ে নেবো, তাহলে মানুষের মধ্যে একটা রিয়াকশন হবে না? সাধারণ মানুষের মধ্যে সেই রিয়াকশনটাকে তো ঠেলে দিচ্ছে বিজেপি এখানে। আজকে ওয়াক অফ বলে মনে হচ্ছে ওরা মানে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে ইঙ্গিত করে বলছে ওরা কেন করছে, আর এখানে ওরা আমরা করে কী লাভ? এমন কোনো, আপনার যদি আইন হয়, আপনি যদি একটা হিন্দু ব্রাহ্মণ হন, কেউ যদি আপনার সম্পত্তি কেড়ে নিতে আপনি রিয়াক্ট করবেন না? ফলে সেই জায়গাটায় একটা চূড়ান্ত প্ররোচনামূলক বিষয় আছে, আর বিজেপি বারবার সেটাকে খোঁজাচ্ছে। এই রামনবমী নিয়ে একটা অদ্ভুত বক্তব্য শোনা গেল। এতদিন অস্ত্র নিয়ে শুধু দিলীপ ঘোষ বলছিলেন, এবার বনগাঁর
বিধায়ক কেন্দ্রের মন্ত্রী, তিনিও এক মিছিলে গিয়ে বলছেন এখানে অস্ত্র কোথায়, প্রয়োজনে AK-47 নিয়ে মিছিল করতে হবে। এগুলো সব সস্তা রাজনৈতিক কথাবার্তা, যার সঙ্গে রীতিরও সম্পর্ক নেই, যার সঙ্গে কোনো অবস্থায় আইনেরও সম্পর্ক নেই। তো এরা এইসব আজে বাজে কথা বলেই প্রচারে থাকে। এদের সঙ্গে মাটির যোগাযোগ নেই, মাটির যোগাযোগ ছিলও না। বাংলা এদের প্রত্যাখ্যান করছে, খারিজ করছে। ফলে এদের এই ধরনের কথা আমরা নিন্দা করি, মানুষ নিন্দা করেন, ভোটে বুঝতে পারবে। এই যে ওয়াকফ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন, মানে বার্তা দিয়েছেন যে না আমি এটা নিয়ে বলছি, আমি আর বলবোই না। ইন্ডিয়া জোটের কথা আমি বলছি না এই বিষয়ে, ইন্ডিয়া জোটের কথা বলছি না, অন্যান্য দিল্লি থেকে বলবে। বীরভূমের মাহুরের দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রামের পঞ্চায়েত সদস্য আলাপন সান্ডারের স্বামী এবং তার অনুগামীদের মধ্যে আমি এটা একদম বলতে পারবো না কি কোথায় কি হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে বলা হচ্ছে। বলতে পারবো না, তৃণমূলের সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। বড় দল, কোথাও কোথাও দ্বিমত হতে পারে, পরিবারেও হয়, ক্লাবেও হয়, যে কোনো অফিসে হয়, সব জায়গাতেই হয়। এত বড় দলে হবে না, তো আবার সব ঠিক হয়ে যায়। লড়াইয়ের সময় সবাই এক থাকে। একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে এই যে চাকরিহারা, এই 26,000 এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ একই রকমভাবে তাকে আমরা পাচ্ছি, আমরা আরও দু একজন নেতাকেও পাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস দলের অনেক শীর্ষ নেতা, শীর্ষ গুরুত্বপূর্ণ মন্ত্রী একেবারে চুপ, কোনো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। হ্যাঁ, ক্ষোভ প্রকাশ করেছেন। এটা তোমার বৈঠক অনেক বড় লিডারকে কিছু সক্রিয় দেখা কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না। না, এটা তো আমরা সবাই তৃণমূল না না আরো অনেকেই সক্রিয়, আরো অনেকেই সক্রিয়। এটা নিশ্চিতভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের উপর বিরোধীদের একটা কুৎসামূলক আক্রমণ চলে, বিকৃত প্রচার চলে, তখন আমাদের রাস্তায় নেমে আমরা যেমন তার মানুষকে বোঝাই, জনসংযোগ বাড়াই। আজকের দিনে তো সোশ্যাল মিডিয়া একটা বড় হাতিয়ার, কারণ সকলের হাতেই কার্যত ফোন, সবাই সোশ্যাল মিডিয়ায় যুক্ত। ফলে তৃণমূলের সদস্য, সমর্থক, সৈনিক, কর্মী যারা আমরা আছি, পাশাপাশি সব শীর্ষ নেতা, সব জনপ্রতিনিধি, তারাও সমানভাবে দুটো দিক, একটা হচ্ছে সরকারের ভালো কাজ তার প্রচার, দুই বিরোধীরা যখন একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে যাবে সেটাকে কাউন্টার করা। এটা সব নেতৃত্ব করবেন, এটা দলের সর্বস্তরের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, তাদের কাছে তো এটা কাম্য থাকেই। এখন অনেকেই সেটা সক্রিয়ভাবে করছেন। এবার সৈনিকরা যতটা করছেন, সমর্থকরা যতটা করছেন, সোশ্যাল মিডিয়ার কর্মীরা যে ফাইটটা দিচ্ছেন, সেটা যদি সর্বস্তরের নেতৃত্ব যদি সক্রিয় হন, তাহলে আরও ভালো করে বোধহয় এই জনসংযোগটা আরও তীব্রভাবে নেওয়া যেতে পারে, এবং যে সোশ্যাল মিডিয়ার কর্মীরা বা সাধারণ আমরা সৈনিকরা সবাই আরও বেশি উৎসাহিত হয়ে নামতে পারে। কারণ বিরোধীদের এই ভুল, বিরোধীদের এইসব কথাবার্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আসল ঘটনার। মানুষের কিন্তু এটা তো পয়েন্ট করে করে এদের জবাবগুলো সমানভাবে দিয়ে যেতে হবে। তো এই দেয়াল লোকও যত বাড়ে, হ্যাঁ, যত জনপ্রিয় নেতা, যত জনপ্রিয় জনপ্রতিনিধি, যত জনপ্রিয় মন্ত্রীরাও এগুলো করতে নামেন, তত তো সেটা দলের পক্ষে ভালো। আর মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছে, সরকারকে অ্যাটাক করছে, মিথ্যা বলছে, তো জবাব তো দিতেই হবে সবাই মিলে। অনেকেই বলছেন যে দলের মধ্যে ইস্যু ভিত্তিক একটা ওরা আমরা এই নিয়ে আমার কোনো মন্তব্য আমি করবো না। নিশ্চুপ থাকাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমি এই নিয়ে কোনো এই গোটা বিষয়টা মন্তব্য করব না। আচ্ছা, আরেকটা বিষয় খুব বিতর্ক সোশ্যাল মিডিয়া হচ্ছে, সেটা হচ্ছে যে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সেদিন যে মুখ্যমন্ত্রী ইন্ডোরে বৈঠক, সেখানে দেখা যাচ্ছে চাকরিহারা ব্যাচ করে শাসক দলের শিক্ষক সংগঠনের বহু নেতারা। এটা অত্যন্ত বোকা বোকা। আপনারা এতদিন ধরে সাংবাদিকতা করেন, এত দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করেন, আপনারা কি করে যে অনুষ্ঠানে আমাদের কোনো ভলেন্টিয়ার তো দিতে হবে, কারণ যারা আসছেন তারা তো মানে একটা মানে অসংগঠিত, অনেক দূর থেকে সাধারণ মানুষ আসছেন, কিছু তো শিক্ষাক্ষেত্রে ভলেন্টিয়ার দিতে হবে। আর ভলেন্টিয়ারদের যে ব্যাচটা দেওয়া হয় সেটা তো অনুষ্ঠানের নামের ব্যাচটাই দেওয়া হয়। এবার ধরুন
আপনি এখানে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান বা বাবুল সুপ্রিয়র একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে কার্ডে লেখা আছে বাবুল নাইট, তো যারা যারা পড়ে থাকবো আমরা সবাই বাবুল সুপ্রিয়। তো যে অনুষ্ঠান, যে কর্মসূচিটা হবে যে এখানে আমরা যোগ্য, এটা হচ্ছে স্লোগান, যোগ্যদের চাকরি ঠিকতে হবে, ওটা ব্যাচটা তো অনুষ্ঠান মানে কর্মসূচির নামেই ব্যাচটা হয়। আপনি একটা কোথাও গেলেন কোনো অনুষ্ঠানে, আপনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপনাকে নিয়ে গেল, আপনি একজন সাংবাদিক, আপনাকে ব্যাচটা পরিয়ে দিল, তার মানে কি আপনি হাই জাম্প দিয়ে আপনি তিড়িং বিড়িং করে নাচবেন, লাফাবেন? হয় নাকি কখনো? ফলে যে অনুষ্ঠানটা তার ব্যাচটাই পড়া থাকে, তার সঙ্গে ও কেন ওখানে ভলেন্টিয়ার তো যাবে তো বটেই, এবং শিক্ষক জায়গা থেকেই তো যাবে, পার্টির অন্য শাখা থেকে তো যাবে না। শিক্ষকদের চাকরিহারা শিক্ষকদের সমাবেশ, একটা বিরাট সমাবেশ, সেটাকে ঠিক করে অর্গানাইজ করতে যারা শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত সেরকম কিছু মানুষকে এই ডান দিক দিয়ে এদিকে যাবেন, চেষ্টা পেয়েছে দাঁড়ান জলের ব্যবস্থা করছি, তারাই সকলকে আমন্ত্রণ করেছেন, তারা ভলেন্টিয়ার থাকবে না? সেটা নিয়ে আমরা যোগ্য, এরা কেন ছিলেন, ওরা কেন ছিলেন, তারা কেন ছিলেন? তো সিপিএমের ডিওএফআইয়ের সমাবেশে যখন সিপিএমের ভয়ঙ্কর বয়স্ক লোকেরা যায়, তারা কি তখন সঙ্গে সঙ্গে হয়ে যায়, মানে তরুণ তুর্কি আন্ডার 40 হয়ে যায়? এটা কোনো কথা হলো? যে অনুষ্ঠান তার স্লোগান দেওয়া ব্যাচটারই সবার থাকে, সেই ব্যাচটা পড়েছে ভলেন্টিয়াররা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।